হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমরা করব এসএসসি জিডি পরীক্ষার জন্য তোমাদের জন্য যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমরা জিকে ক্লাস করছি, সেই জিকে ক্লাসের আজ হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। এই ক্লাসটা তোমাদের জন্য একটু অন্য দিনের থেকে স্পেশাল। কারণ কেন স্পেশাল হচ্ছে, কারণ এখানে আমরা টপ 25 অতি গুরুত্বপূর্ণ কুড়িটি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান থেকে প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 20টা প্রশ্ন থাকবে, বেশি সময় নেব না, আজ একটু দ্রুত করব, 10 মিনিটের মধ্যে 20টা প্রশ্ন শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আর আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে গাইডেন্স গুরু অ্যাপের সঙ্গে জয়েন করো। গাইডেন্স গুরু অ্যাপে আমরা দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খুব কম মূল্যে যে কোনো কোর্স তোমাদের প্রোভাইড করছি, যাতে বাড়িতে বসে তোমরা সরকারি চাকরির প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারো, সেই জন্য। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাব। কি আছে প্রথম প্রশ্ন দেখি। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন বিষয়টি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, ভারতের সংবিধান সেটা কিন্তু সংবিধানের বেশিরভাগ বিষয়টাই, যেসব দেশে আগে সংবিধান ছিল, ভারতের আগে আগে সংবিধান তাদের তৈরি ছিল, সেখান থেকে বেছে বেছে এক একটা করে জিনিস নেওয়া হয়েছে। কিছু কিছু জিনিস ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, জাপান থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা নেওয়া হয়েছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে, এইভাবে কিন্তু নেওয়া হয়েছে। কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে সেগুলো তোমাদের জানতে হবে, সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে, কারেক্ট আনসার হবে ক্যাবিনেট সিস্টেম। ক্যাবিনেট সিস্টেম অর্থাৎ আমাদের মন্ত্রিসভার যে সিস্টেমটা, আমাদের পার্লামেন্টের যে সিস্টেমটা, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, লোকসভা এবং রাজ্যসভা, এই বিষয়টা পুরোটাই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, পার্লামেন্টের ব্যাপারটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর ভারতের সংবিধানের পুরোপুরি যদি কাঠামোটা, সব থেকে বেশি জিনিস নেওয়া হয়েছে কোথা থেকে, তাহলে হবে 1935 সালের যে ভারত শাসন আইন, সেখান থেকে ভারতের সংবিধানটা তৈরি করা হয়েছে। 1935 সালের ভারত শাসন আইন। দেখো, ভারতের সংবিধান তৈরি কিন্তু বহু আগে থেকেই শুরু হয়ে গেছিল। যেমন 1813 সালের চার্টার অ্যাক্ট, 1833 সালের চার্টার অ্যাক্ট, তখন থেকেই ভারতের সংবিধান ধীরে ধীরে তৈরি হচ্ছিল। 1935 সালের ভারত শাসন আইন থেকে পুরোপুরি নেওয়া হয়েছে ভারতের সংবিধানটা। তারপর হচ্ছে সিটিজেনশিপ, এটাও নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান, এটাও নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তারপর যেমন হয়েছে সংবিধান সংশোধন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনটা নেওয়া হয়েছে। আমাদের রিপাবলিক যে কথাটা, সেটা সেই কনসেপ্টটা, সেটা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। এভাবে বহু জিনিস আছে কিন্তু, যেগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভার ব্যাপারটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তো এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করবে প্রত্যেকে। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করে দাও। আর সন্ধ্যে 7:30 আমাদের প্রত্যেক দিন হচ্ছে লাইভ ম্যাথ এবং রিজনিং ক্লাস। তো 7:30 ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করো প্রত্যেকে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ান বিধির কথা বলা হয়েছে? দেখো, যখনই বাংলাতে লেখা থাকে না অভিন্ন দেওয়ানি বিধি, তখন হয়তো অনেকেই তোমরা বুঝতে পারো না যে কি বলতে চাইছে। অভিন্ন দেওয়ানি বিধি মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, বা অভিন্ন দেওয়ানি বিধি। এটা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কারেক্ট আনসার হবে আর্টিকেল 44। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 44-এ বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির কথা। এটা প্রত্যেকটা রাজ্যের যেমন একটা অভিন্ন দেওয়ানি বিধি থাকবে, তেমনি 37 নম্বর যে আর্টিকেল, সেই 37 নম্বর আর্টিকেলের ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল ফর স্টেট পলিসি, সেখানেও কিন্তু এই ব্যাপারটা বলা হয়েছে। নেক্সট দেখবো 3 নম্বর প্রশ্ন। আজ প্রত্যেকটা প্রশ্নই সংবিধান থেকে আছে, আর এই প্রশ্নগুলো বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে এবং তোমাদের আগামী দিনের পরীক্ষায় কিন্তু এটা থাকতে পারে। 3 নম্বর হচ্ছে, নিম্নের কোন সংস্কারের ফলে ভারত শাসন আইন 1919 কার্যকর হয়? কোন সংস্কারের ফলে ভারত শাসন আইন 1919 কার্যকর হচ্ছে? তো 1919 সালের যে ভারত শাসন আইন, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। আর 1909 সালের যে ভারত শাসন আইন, সেটা হচ্ছে মরলে মিন্টো সংস্কার। মরলে মিন্টো সংস্কার বললে হচ্ছে 1909,
আর মন্টেগু চ্যামসফোর্ড যদি বলা হয় তখন হবে 1909। এই দুটো সাল কিন্তু তোমাদের মনে রাখবে। 4 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করা হয়েছে। ভারতীয় সংবিধানে যেমন রয়েছে মৌলিক কর্তব্য তেমনি রয়েছে মৌলিক অধিকার। তো প্রশ্ন থাকে এখান থেকে কিরকম যে কতগুলো মৌলিক কর্তব্য আছে, কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলো বর্ণনা করা হয়েছে, কত থেকে কত নাম্বার আর্টিকেলে মৌলিক কর্তব্যগুলো বর্ণনা করা হয়েছে, এই ধরনের প্রশ্ন থাকে। তাহলে অনুচ্ছেদ 51A, আমাদের আর্টিকেল 51A তে মৌলিক কর্তব্যগুলো বর্ণনা করা। কত নম্বর পার্ট যদি বলা হয় তো পার্ট হবে পার্ট 4A। পার্ট 4A এর 51A তে মৌলিক কর্তব্যগুলো বলা হয়। মৌলিক কর্তব্যগুলো এখানে কিভাবে দেওয়া আছে দেখো, 51A এর A, 51A B, 51A C, এইভাবে 11টি মৌলিক কর্তব্য লিস্ট করা আছে কত নাম্বার আর্টিকেলে, 51A আর্টিকেল। ঠিক আছে, আমাদের মৌলিক কর্তব্য বর্তমানে কতগুলো, 11টি। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্গত একটি মৌলিক কর্তব্য। যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি একটি মৌলিক কর্তব্য বলতে হবে। ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে, মর্যাদা রক্ষা করা, আমাদের দেশকে রক্ষা করা, ধর্মীয় বিষয়গুলো পরিচালনা করা। খুব সহজেই একটু মাথা খাটালেই তোমরা কিন্তু এটার উত্তর বের করতে পারবে। কারেক্ট আনসার হবে আমাদের দেশকে রক্ষা করা। আমাদের দেশকে রক্ষা করা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা মৌলিক কর্তব্য। তাহলে অপশন সি কারেক্ট হবে। 6 নম্বর প্রশ্নে চলে যাব, নিম্নের কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। ভারতের প্রধান বিচারপতি বা CJI বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে নিয়োগ করে থাকেন। ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন কে, ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, আর এটা প্রশ্ন থাকে অনেক সময় যে কোন আর্টিকেল অনুসারে ভারতের রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। এটা হচ্ছে আর্টিকেল 124। 124 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করছেন কে, ভারতের রাষ্ট্রপতি। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো যে বর্তমানে ভারতের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে রয়েছেন এটা তোমরা কমেন্ট করবে, আর ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন সেই দুটো কমেন্ট করবে। এই দুটো প্রশ্নের উত্তর প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট, এটা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকে কমেন্ট করবে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদেরকে বলতে চলেছি, মন দিয়ে শুনে নাও ঘোষণাটা। যেটা হচ্ছে কি ঘোষণা, যে তোমরা যদি 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের জিকে যেখানে 1520টা প্রশ্ন ছিল, আর 2022 সালের প্রিভিয়াস ইয়ারের জিকে যেখানে 1575টি প্রশ্ন আছে, মোট 3095টি প্রশ্নের PYQ যদি কালেক্ট করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো, অথবা ডাইরেক্ট তোমরা যদি এই যে আমাদের পেমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ এই পেমেন্ট নাম্বারে 90 টাকা পেমেন্ট করে যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে মোটামুটি 2 ঘন্টার মধ্যে তোমরা প্রত্যেকে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা নিয়ে নাও পিডিএফটা প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 7 নম্বর দেখো, ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের যে আসন, কতগুলো আসন সংখ্যা থাকবে, কতগুলো বিচারপতি থাকবে, বা ভারতের সুপ্রিম কোর্টটা ভারতের কোথায় থাকবে, এই সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে বলা হয়েছে। কোন আর্টিকেলে বলা হয়েছে এটা? কারেক্ট আনসার হবে আর্টিকেল 130। 130 নাম্বার আর্টিকেলে এই ব্যাপারটা বলা আছে পুরোটা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। দেখো, ড্যাশ হলো পঞ্চায়েতের আওতাভুক্ত এলাকায় বসবাস করি সমস্ত প্রাপ্তবয়স্কদের একটি সভা। সমস্ত প্রাপ্তবয়স্কদের একটি সভা কোনটি? পঞ্চায়েত আওতাভুক্ত এলাকায়, অর্থাৎ পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করি, আমি নিজেও পঞ্চায়েত এলাকায় বসবাস করি, পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করি সেই
তাদের যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিয়ে একটা সভাকে আমরা কি বলবো? বিধানসভা, লোকসভা, রাজ্যসভা নাকি গ্রাম সভা? তাকে আমরা বলবো গ্রাম সভা। ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব 9 নাম্বার। নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা হয়েছে? দেখো একটু পরেই আমরা একটু আগে আলোচনা করলাম মৌলিক কর্তব্য, যেটা 51A আর্টিকেলে রয়েছে, যেটা পার্ট হচ্ছে পার্ট 4A। পার্ট 4A তে 51A আর্টিকেলে যেটা আছে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে প্রশ্নটা হচ্ছে মৌলিক অধিকার, এটা আমরা মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বললাম, এখানে বলছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল শোষণের বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে পার্ট 3-তে, মনে রাখবে পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 3-র 12 থেকে 35 আর্টিকেল, আর্টিকেল 12 থেকে 35 আর্টিকেলে আছে। তাহলে এই যে শোষণের বিরুদ্ধে অধিকার, সেই ব্যাপারটা আছে 23 এবং 24 নম্বর আর্টিকেলে, শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। 10 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? আমি এক্ষুনি তো তোমাদের বললামই, ভারতীয় সংবিধানের আর্টিকেল 3 বা সরি পার্ট 3-তে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। পার্ট 3 এর আর্টিকেল কত? পার্ট 3 এর আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। একটা জিনিস মনে রাখবে, আগে কিন্তু আমাদের মৌলিক অধিকার 7টি মৌলিক অধিকার ছিল, বর্তমানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6টি মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার আগে কি ছিল না, আমরা যে যত ইচ্ছে সম্পত্তি জমা করে রাখতে পারি, কিন্তু সেটাকে সেই অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং এই যে সম্পত্তির অধিকার, এটা বর্তমানে হচ্ছে একটা আইনি অধিকার। তো বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে পার্ট 3-তে। 11 চলে যাব। 1813 সালের চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও বছর বাড়িয়েছিল। একটু আগেই তোমাদের আমি বললাম, যদি তোমাদের মনে আছে তাহলে উত্তরটা সহজেই করতে পারবে। যখনই আমি বললাম যে একেবারে যদি তোমরা বলো যে আমাদের কনস্টিটিউশনটা একেবারে যদি কবে থেকে তৈরি হচ্ছে, কারণ আর ভারত শাসন আইনগুলো যে পরপর পাস হয়েছে, সেই আইনগুলো থেকেই ভারতের কনস্টিটিউশনটা কিন্তু তৈরি হচ্ছে। যে 1813 সালের চার্টার অ্যাক্ট, 1833 সালের চার্টার অ্যাক্ট, 1853 সাল, এইভাবে 20 বছর পর যেগুলো হয়েছে, 1935 সালের ভারত শাসন আইন, মরলেগু চেমসফোর্ড আইন, মরলে মিন্টো সংস্কার, প্রত্যেকটা সবগুলো নিয়েই ভারতের সংবিধান তৈরি হয়েছে, ভারতের শাসন ব্যবস্থাটা তৈরি হয়েছে এই আইনগুলোর মাধ্যমে। তো এই যে 1813 সালের যে চার্টার অ্যাক্ট, তারপরে যে চার্টার অ্যাক্টটা আসছে, কত সালে আসছে? 1833 সালে চার্টার অ্যাক্ট আসছে। তাহলে কত বছর সেটা ছিল? 20 বছর ছিল। 1813 সালের চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বছর বাড়িয়েছিল, 20 বছর বাড়িয়েছিল, ঠিক আছে। 12 দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 কি বর্ণনা করেছে? 25 থেকে 28 আমি তোমাদের কি বললাম, 12 থেকে 35 আর্টিকেল হচ্ছে মৌলিক অধিকার। তাহলে এই যে 25 থেকে 28 এটাও মৌলিক অধিকারের মধ্যেই পড়বে। তাহলে এটা কি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস হবে, নাকি রাইট টু ইকুয়ালিটি, না রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার? কোনটি কারেক্ট আনসার হবে? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে 25 থেকে 28। 13 নম্বর চলে যাওয়া প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? এটা তো তোমাদের বললামই এখনই, নতুন করে বলার কিছু নেই। অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল 12 থেকে 35। আর্টিকেল 12 থেকে 35-এ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়। 14 নম্বরে চলে যাব আমরা। দেখো, ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ সাংবিধানিক প্রতিকারের অধিকারের সাথে সম্পর্কিত। এটাও বলেছে সাংবিধানিক প্রতিকারের অধিকার মানে কি 12 থেকে 35-এর মধ্যেই কিন্তু হবে। কোন অনুচ্ছেদটা এটা বলেছে? এটা হচ্ছে 32 থেকে 35। 32 থেকে 35 যে আর্টিকেল, সেখানে সাংবিধানিক প্রতিকারের অধিকার সম্পর্কে বলা হয়। তাহলে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট 1 থেকে 35 পর্যন্ত যতগুলো আর্টিকেল আছে সবগুলো ভালো করে পড়তে হবে। 15 দেখো, ডিসেম্বর 2023 অনুসারে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে?
আমি তোমাদের এক্ষুনি বললাম যে ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য আছে, এবং যদি এখন বলা হয় যে জানুয়ারি 2024 হিসেবে কতগুলো মৌলিক কর্তব্য, তো বর্তমানেও কিন্তু আমাদের 11টি মৌলিক কর্তব্য আছে। 16 দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে? এটা এক্ষুনি আমি তোমাদের করালাম একবার প্রশ্নটা, যে কি বললাম যে অভিন্ন দেওয়ান বিধি, সেটা আর্টিকেল অনুচ্ছেদ 44 তোমাদের একটু আগেই করালাম, এই প্রশ্নটা রিপিট হয়েছে, ঠিক আছে। অনুচ্ছেদ ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ান বিধি যখনই বলবে তখনই হয়ে যাবে আর্টিকেল 44। 17 চলে যাব, 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রাদেশিক স্তরে শাসন ব্যবস্থা বাতিল করে এবং জনপ্রিয়তা নির্বাচিত প্রাদেশিক আইনসভার উত্থানের অনুমতি দেয়? আইনগুলির মধ্যে কোনটি প্রাদেশিক স্তরে শাসন ব্যবস্থাটাকে বাতিল করছে এবং জনপ্রিয়তা নির্বাচিত প্রাদেশিক আইনসভার উত্থানের অনুমতি দেয়? অর্থাৎ যে প্রাদেশিক আইনসভাগুলো উত্থান হলো, প্রাদেশিক শাসন ব্যবস্থাটাকে বাতিল করে প্রাদেশিক যেমন বিধানসভা বা বিধান পরিষদ, এগুলোকে বলা হচ্ছে প্রাদেশিক আইনসভা। তো সেটা কোন আইনের মাধ্যমে হলো? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভারত শাসন আইন 1935 অনুযায়ী আইনসভার উত্থানের জন্ম দিয়েছিল। দেখো, লোকসভার প্রিসাইডিং অফিসারকে কি বলা হয়? প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা এতদিন পড়েছি যে লোকসভার অধ্যক্ষ কাকে বলা হয়, কে, বা লোকসভার সভাপতি কে। এখানে বলছে লোকসভার প্রিসাইডিং অফিসার, তখনও কিন্তু হবে স্পিকার। লোকসভার প্রিসাইডিং অফিসার কে হবেন? স্পিকার। আর রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কে হবেন? উপরাষ্ট্রপতি। ঠিক আছে। নেক্সট দেখবো 19, লোকসভার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে ড্যাশ বছর এবং রাষ্ট্রপতি যে কোনো সময় ভেঙে দিতে পারে। লোকসভার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এটাও জানি যে রাষ্ট্রপতি লোকসভাকে যে কোনো সময় ভেঙে দিতে পারেন, রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে। তো লোকসভার যে মেয়াদ সেটা হচ্ছে 5 বছর। লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। আর রাজ্যসভার মেয়াদ কত বছর? রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর। রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর, কিন্তু রাজ্যসভার মেয়াদ বলা যাবে না, রাজ্যসভার সদস্যের মেয়াদ 6 বছর হবে, কিন্তু রাজ্যসভার সদস্য সংখ্যা প্রত্যেক 2 বছর অন্তর 1/3 কিন্তু বেরিয়ে যায়, আর সেখানে নতুন সদস্য সেখানে যুক্ত হয়। 20 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যটি ড্যাশ সংবিধান থেকে ধার করা হয়েছে। আবার প্রশ্ন দিয়েছে যে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, বা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যগুলো কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কি আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে এগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, 20টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, টেলিগ্রামে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো। এসএসসি জিডির প্রিপারেশন বা যে কোনো ডিফেন্স লাইনের প্রিপারেশন যদি নিচ্ছ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এসএসসি এমটিএস এর প্রিপারেশন খুব শীঘ্রই আমরা শুরু করতে চলেছি। ধন্যবাদ, ভালো থেকো প্রত্যেকে।